যেখানে চীনের রাষ্ট্রদূত, তারপরে পাকিস্তানের রাষ্ট্রদূত মির্জা ফখরুল সাহেবের সঙ্গে বৈঠক করেছেন। তো এক সপ্তাহ যেতে না যেতেই চীনের রাষ্ট্রদূতের মনে হয়েছে যে না, আগামীতে হয়তো জামাত ক্ষমতায় আসবে বা জামাতের আমির দেশের প্রধানমন্ত্রী হবে। তো তিনি কিন্তু এসে জামাত অফিসে দেখা করেছেন। একেবারে অবিশ্বাস্য একটা ঘটনা। আসলে বিএনপির বিকল্প আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিকল্প বিএনপি, এর বাইরে তৃণমূল পর্যায়ে নেই। তারেক রহমান সাহেবের চাইতে বিকল্প হিসেবে, ডক্টর ইউনূসের বিকল্প হিসেবে আমিরে জামাত, তিনি এখানে ক্ষমতার রাজনীতিতে এগিয়ে আছেন। যেমন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, তাকে নিয়ে মানুষের যে চিন্তা এবং চেতনা, এটি আজ থেকে 1 মাস আগে আমরা কেউ কল্পনাও করতে পারিনি। জামাতের আমিরের ইমেজটা এই 15 দিনে একেবারে টপ অফ দ্য লাইনে চলে গেছে। তো কাজে এখন যা কিছু হচ্ছে এটি আলটিমেটলি নির্বাচনের সময় একটাও টিকবে না। কয়েকটা ভিডিওতে আমরা দেখলাম যে অনেক ইউটিউবার, ভালো ভালো ইউটিউবার, তারা তুলনা করার চেষ্টা করছেন কে হবেন আগামীর প্রধানমন্ত্রী, শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান নাকি তারেক রহমান। বোঝার চেষ্টা করুন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সাহেবের নামটি দ্বিতীয় জায়গাতে উচ্চারণ করে প্রথমে ডাক্তার শফিকুর রহমানের নাম উচ্চারণ করা হচ্ছে। এখন বাংলাদেশে ডাক্তার শফিকুর রহমানকে ঠিক এই অল্প সময়ের মধ্যে যেভাবে সামাজিক মাধ্যমে একেবারে প্রধানমন্ত্রীর চেয়ারে নিয়ে বসিয়ে দিয়েছে, এটার পরিণতি বা এটার বাস্তবতা কি? জনাব তারেক রহমান এই মুহূর্তে লন্ডনে আছেন, আর বাংলাদেশে যারা ওনার প্রতিনিধি রয়েছেন তার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ঘোরাফেরা করছেন। তিনি যদি বিএনপি ক্ষমতা এসে প্রধানমন্ত্রী হবেন, এটা সাধারণত জনগণ বিশ্বাস করে না, মনে করে এখানে তারেক রহমান সাহেবও হবে। ডাক্তার শফিকুর রহমানের বয়স, তার সফেদ সাদা পাঞ্জাবি, মুখ ভর্তি সাদা দাড়ি এবং প্রাণ শক্তি, প্রচুর প্রাণ শক্তি, ঘুরে বেড়ানোর, কথা বলার, তারপর মানুষের সঙ্গে মেশার যে অদ্ভুত ক্ষমতা, এই অল্প সময়ের মধ্যে তিনি অনেকের দৃষ্টি আকর্ষণ করে ফেলেছেন। ঠিক এই দৃষ্টি থেকে যদি জনগণের দৃষ্টি অন্যদিকে নিতে হয়, তাহলে অবশ্যই জনাব তারেক রহমানকে তার মতো মাঠে ঘোরাফেরা করতে হবে। যদিও আমি মনে করি যে এই ধরনের পরিবেশ এবং পরিস্থিতি, এটি আসলে 1 মিনিটও স্থায়ী থাকে না। নির্বাচনের মাঠে কৌশল, বিনিয়োগ, কর্মীদেরকে একত্রিত করা এবং ভাষণ দেওয়া, এই জিনিসগুলো যত দ্রুততার সাথে যে প্রার্থী সুন্দরভাবে করতে পারেন 24 ঘন্টার মধ্যে, ফলে 24 বছর যদি কেউ এলাকাতে পরিশ্রম করেন, সেই পরিশ্রমটি মাত্র 24 ঘন্টায় যে কোনো মানুষ উল্টে দিতে পারে। তো এখন আমাদের দেশের রাজনীতির তদ্রুপ। নির্বাচনের আগে শিডিউল ঘোষণা করার পর যে ইমেজটা তৈরি হয়, বিভিন্ন রাজনৈতিক দলের অফিসকে কেন্দ্র করে যে ইমেজটা তৈরি হয়, ওটাতেই যে নির্বাচনে জয়লাভের যে ফলাফল, এটি মোটামুটি নির্ধারিত হয়ে যায়। এতে গেল এক। এখন যদি দেখেন যে আওয়ামী লীগ অফিসে কোনো লোক নেই, বিএনপির অফিসে অনেক বেশি লোক, তার সাথে জামাতের অফিসে বেশি লোক, এগুলো কোনো কাজে আসবে না যদি নির্বাচনের শিডিউল ঘোষণা করার সময় কোন দলের অফিসে সবচেয়ে বেশি লোক মনোনয়ন প্রত্যাশী ভিড় করে, এটার উপর নির্ভর করবে প্রাথমিক বিজয়। দ্বিতীয় বিজয় হলো যারা নির্বাচিত হবেন তারা তাদের এলাকাতে গিয়ে মাইক ধরে স্থানীয় নেতাকর্মী এবং জনগণকে কতটা উদ্বুদ্ধ করতে পারেন, এটার উপর নির্ভর করবে। তো সেই দিক থেকে আসলে বিএনপির বিকল্প আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিকল্প বিএনপি, এর বাইরে তৃণমূল পর্যায়ে নেই। জামাতের অনেক বড় নেতা আছেন। এখন যদি সত্যিকার অর্থে আপনি ধরুন ডাক্তার শফিকুর রহমান সিলেট সদরে দাঁড়ালেন, একক সিঙ্গেল,
উনি যদি প্রেসিডেন্ট হিসেবে দাঁড়ান সেটা আলাদা কথা, কিন্তু যদি এমপি হিসেবে দাঁড়ান, তো সেখানে বিএনপির যদি আরিফ সাহেব দাঁড়ান, মেয়র, বিএনপির সাবেক মেয়র আরিফ সাহেব দাঁড়ান, তারপরে আওয়ামী লীগ থেকে যদি ওখানে স্থানীয় কোনো জনপ্রিয় প্রার্থী দাঁড়ান, তাহলে চিন্তা করুন যে সেই সিলেট সদর আসন থেকে ডক্টর শফিকের জন্য পাশ করে আসাটা কতটা কঠিন হবে। ওনার যে এই যে জাতীয় ইমেজ, সারা বাংলাদেশ তাকে খুব ভালো জানছে, এটির প্রভাব কিন্তু সিলেট ওই শহরে পড়বে না। সিলেটের স্থানীয় জনগণ, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তাদের যে ভোট আছে, ভোট ব্যাংক আছে, সেটার উপরে কিন্তু তাদের যে জয় পরাজয় সেটা নির্ভর করবে। এখন ডক্টর শফিককে বাদ দিয়ে যদি দলের অন্যান্য যে সকল 10 জন নেতাকে ধরেন, 50 জন নেতাকে ধরেন, নমিনেশন দিলেন, এখন তারা ঢাকা শহরে অনেক বড় নেতা, তারপর জামাতের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদের জ্ঞান গরিমা লেখাপড়া অনেক অনেক বেশি। কিন্তু ধরুন হামিদুর রহমান আজাদ, এখন হামিদুর রহমান আজাদ সাহেব যদি টেকনাফে যান, সেখানে গিয়ে, বা কক্সবাজারে যান, উখিয়াতে যান, সেখানে গিয়ে তার স্থানীয় আওয়ামী লীগ এবং বিএনপি নেতাদের সঙ্গে যে তাকে প্রতিযোগিতা করতে হচ্ছে, সেখানে তাকে স্থানীয় ভাষায়, স্থানীয় অনেক কিছুর উপর নির্ভর করবে। তো কাজে এখন যা কিছু হচ্ছে, এটি আলটিমেটলি নির্বাচনের সময় একটাও টিকবে না। ওখানে নির্বাচনের ভাষাটাই আলাদা। তো কাজেই এখন এই যে বাংলাদেশ থেকে যা আমিরে জামাত, তাকে নিয়ে যে আবেগ, অনুভূতি, এটি খুব ভালো লাগছে। এবং এখানে আমি যেটা মনে করি যে ভোটের রাজনীতি বাদ দিয়ে যদি অন্য কোনো বিকল্প রাজনীতি হয়, তো সেক্ষেত্রে আমি মনে করি বিএনপির তারেক রহমান সাহেবের চাইতে, আমি একটু দেখে নেই হেডলাইনটা, তো তারেক রহমান সাহেবের চাইতে বিকল্প হিসেবে, ডক্টর ইউনূসের বিকল্প হিসেবে আমিরে জামাত, তিনি এখানে ক্ষমতার রাজনীতিতে এগিয়ে আছেন। যেমন ধরুন, নির্বাচন নাই, কোনো কিছু নাই, ডক্টর ইউনূসের বয়সের কারণে তিনি 5 বছর রইলেন বা 3 বছর রইলেন, এরপর তিনি অসুস্থ হয়ে গেলেন। বিকল্প সেই সেনাবাহিনীর পক্ষ থেকে, সুধী সমাজ থেকে যদি কাউকে পছন্দ করা হয় রাজনৈতিক দলের মধ্যে, সেখানে ভোটের যেহেতু ব্যাপার নেই, সেখানে কিন্তু আমিরে জামাত তিনি এগিয়ে যাবেন। কিন্তু যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, সেই ইলেকশনে যদি তাকে প্রধানমন্ত্রী হতে হয়, তাকে তো আসলে আলটিমেটলি কম করলে 160টি আসন পেতে হবে, সংখ্যাগরিষ্ঠ আসন তাকে পেতে হবে। এবং সেই কাজ করার জন্য আলটিমেটলি এখনো পর্যন্ত জামাত শুরু করেনি। জামাতের আমিরের ইমেজটা এই 15 দিনে একেবারে টপ অফ দ্য লাইনে চলে গেছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই টপ অফ দ্য লাইনে রাজনৈতিক যে পরিমণ্ডল, বা রাজনৈতিক যে কানেক্টিভিটি, বা রাজনৈতিক যে প্রসপেক্ট অ্যান্ড প্রসপারিটি, এই জিনিসগুলো সমন্বয় করার জন্য 160টি আসনে জেতার জন্য তার যে শক্তিশালী প্রার্থী দরকার, রাজনৈতিক কানেক্টিভিটি দরকার, এটি এখনো জামাত শুরু করেনি। শোনা যাচ্ছে যারা ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য করবেন এবং বাংলাদেশের সব ইসলামিক দলগুলো একত্র হয়ে তারা যদি প্রার্থী দেয়, এবং সেই প্রার্থী অন্তত পক্ষে 1 বছর এলাকাতে বিএনপি এবং আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি ফাইট করতে হবে নির্বাচনের মাঠে, এবং ফাইট করে তারা যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ এবং বিএনপির চাইতে দ্বিগুণ মিছিল আয়োজন করতে না পারবেন, এলাকাতে যে ফাইট হবে, 2-4টা সংঘর্ষ হবে, নির্বাচনের সংঘর্ষ, সেখানে তাদের জয়ী হতে হবে, এই জায়গাগুলো না হলে সমস্ত ইসলামী দলগুলো একত্র হয়ে গেলেও প্রচলিত রাজনীতির সঙ্গে তারা আসলে পেরে উঠবেন না। কিন্তু যদি অপ্রচলিত রাজনীতি থাকে, অরাজনৈতিক কোনো মেরুকরণ থেকে, যেভাবে ডক্টর ইউনূস সাহেব এসেছেন, এরকম যদি দ্বিতীয় এক দফায় কোনো অরাজনৈতিক ব্যক্তিকে, অরাজনৈতিক প্রক্রিয়াতে কোনো রাজনৈতিক ব্যক্তিকে সম্পৃক্ত করা হয়, সেক্ষেত্রে এই যে ডক্টর শফিকুর রহমান, তার যে ইমেজ এই সময়টাতে গড়ে উঠেছে, তিনি হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প হিসেবে আগামী দিনের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে সবচেয়ে সুদীজনের কাছে এগুলো থাকবেন, এতে কোনো সন্দেহ নাই। ইতিমধ্যে তিনি এই কাজ করার জন্য ব্যবসায়ীদের সঙ্গে তার যোগাযোগ হয়ে গেছেন,
বিএনপির সাথে বেশি। এর কারণ হলো বিএনপির যিনি মির্জা ফখরুল সাহেব যাদের সঙ্গে যোগাযোগ করছেন তার চাইতে আমিরে জামাত তিনি সেই ব্যবসায়ীদের কাছে অধিক গ্রহণযোগ্য, অধিক গুরুত্বপূর্ণ। এর কারণ হলো তিনি একটি দলের প্রধান ব্যক্তি। এরপর তার যে ফাইন্যান্সিয়াল সাউন্ডনেস আছে, দলের যে ভিত্তি রয়েছে, এবং ইতিমধ্যে তারা তো বেশ কয়েকটি ব্যাংক যেগুলো জামাত ইসলামের লোকদের সংখ্যাগরিষ্ঠতা ছিল বিভিন্ন সময়, সেই ব্যাংকগুলোতে তারা এসালামের কাছ থেকে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ফেলেছে। ফলে তাদের মধ্যে একটা প্রচন্ড রকম গতিময়তা কাজ করছে, এবং সেই গতিময়তার কারণে জামাত অফিসগুলো এখন বলতে গেলে রমরমা। বিশেষ করে বিভাগীয় শহরগুলো যে জামাতের অফিস রয়েছে সেখানে, এবং জামাতের যে মহানগর অফিস এবং কেন্দ্রীয় অফিস, এই অফিসগুলোতে আপনি গিয়ে দেখেন যে সেখানে কিন্তু একটা রমরমা অবস্থা হচ্ছে। এবং সেই রমরমা অবস্থার কারণে দেখা গেল যে এক সপ্তাহ আগে যেখানে চীনের রাষ্ট্রদূত, তারপরে পাকিস্তানের রাষ্ট্রদূত মির্জা ফখরুল সাহেবের সঙ্গে বৈঠক করেছেন, তো এক সপ্তাহ যেতে না যেতেই চীনের রাষ্ট্রদূতের মনে হয়েছে যে না, আগামীতে হয়তো জামাত ক্ষমতায় আসবে বা জামাতের আমির দেশের প্রধানমন্ত্রী হবে। তো তিনি কিন্তু এসে জামাত অফিসে দেখা করেছেন। একেবারে অবিশ্বাস্য একটা ঘটনা। চীন কিন্তু একটা সেকুলার রাজনীতি করেন, এবং সেখানে মুসলমানরা ঐতিহাসিকভাবে নিপীড়িত, এবং সেখানে যে উরুমকি রয়েছে সেই উরুমকিতে চীনের যে ঐতিহাসিক দমন পীড়ন সেখানকার উইঘুর মুসলিমদের উপর, এটি জাতিসংঘ পর্যন্ত সেখানে রেড অ্যালার্ট জারি করে রেখেছে। তো সেই দেশের রাষ্ট্রদূত একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের অফিসে গিয়েছেন, জামাতের আমিরের সঙ্গে বৈঠক করেছেন। কাজেই তাদের যে সিগন্যালটা, চীনের যে সিগন্যালটা, সেই সিগন্যালটা বিএনপির সঙ্গে আছে, তার সঙ্গে সঙ্গে কন্টেম্পোরারি আবার জামাতের দিকেও ডবল অ্যান্টেনা তারা লাগিয়ে রেখেছেন। বিএনপির দিকে অ্যান্টেনা আছে, জামাতের দিকেও অ্যান্টেনা আছে, যেখানে গিয়ে লাগে। আবার পাকিস্তানের সঙ্গে বিএনপির খুব ঐতিহাসিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, কিন্তু আত্মার সম্পর্ক কিন্তু জামাতের সঙ্গে। সেই আত্মার সম্পর্ক, সেটা সেই 60-এর দশক থেকে আত্মার সম্পর্ক, এবং সেই সম্পর্ক নিয়ে অনেক নেতিবাচক কথা রয়েছে যেগুলো আমি এখানে বলবো না। তো ফলে এখানেও যদি পাকিস্তান এখানে ডবল স্ট্যান্ডার্ড করে, দুটো এন্ট্রিনা, একটা বিএনপির অফিসে রাখে আর একটা জামাতের অফিসে রাখে, তো সেক্ষেত্রে যদি তাদেরকে আল্লাহর কাছে চাইতে বলা হয়, তাহলে সেই যে পাকিস্তানের যারা কর্তা ব্যক্তি, আইএসআই যারা কর্তা ব্যক্তি, তারা সবসময় ইয়া জামাতু বা ইয়া জামাতি, ইয়া বরকাতু এইভাবে তারা জিকির করতে থাকবেন যে অ্যান্টিনা পাচ্ছি, কিন্তু জামাত যেন এখানে জয়লাভ করে। এবার আমরা জাল পাতি, জালে বসে বসে ঠিক আছে আল্লাহ একটা বড় রুই মাছ ধরা পড়তো। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে রাজনীতির ময়দানে যে খেলাধুলা হচ্ছে, সেখানে জনগণের এক ধরনের হিসাব, কিন্তু যারা কূটনীতিবিদ রয়েছেন তাদের হিসাব ভিন্ন, ডক্টর ইউনূসের হিসাব ভিন্ন, আমলাতন্ত্রের হিসাব ভিন্ন, আর যে সুদী সমাজ রয়েছে, ব্যবসায়ী সমাজ রয়েছে, তাদের হিসাব ভিন্ন। এবং সেই দিক থেকে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে ডাক্তার শফিকুর রহমান যে পৌঁছে গেছেন, সেটিকে বিএনপি কিভাবে মোকাবেলা করে সেটি দেখার বিষয়।